এমপির শপথ নিতে পারবেন না চট্টগ্রাম ৪-এর বিএনপি আসলাম চৌধুরী। ঋণ খেলাপি হওয়ায় আপিল বিভাগে প্রার্থিতা বাতিল। সাবেক মন্ত্রী ইনুর মানবতা বিরোধী অপরাধ মামলার রায় দুপুরে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রত্যাশা প্রসিকিউশনের। আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মূর্ছনা ঐশী। ঋণ খেলাপি হওয়ায় এমপির শপথ নিতে পারবেন না চট্টগ্রাম ৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরী এবং এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি আমরা কোর্টে যুক্ত হব। চট্টগ্রাম ৪ আসন থেকে ধানের শীষের প্রার্থী ছিলেন বিএনপি মনোনীত জনাব আসলাম চৌধুরী, আর জামাতের মনোনীত প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের জনাব আনোয়ার সিদ্দিক। প্রথম রিটার্নিং অফিসার জনাব আসলাম চৌধুরীর নমিনেশন পেপার বৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিক আপিল দায়ের করেন। ওই আপিলে জনাব আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তার বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশনেও তার নমিনেশন পেপার বৈধ থেকে যায়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তিনি আপিল দায়ের করেন। সুপ্রিম কোর্টের আপিলে সুপ্রিম কোর্ট তখন আদেশ দেন জনাব আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে ইলেকশনের রেজাল্ট এবং গেজেট পাবলিকেশন হবে না, সেটি হবে আপিল নিষ্পত্তির পরে। এই প্রেক্ষিতে জনাব আসলাম চৌধুরী ইলেকশনে বিজয়ী হয়েছেন, কিন্তু তার কোনো গেজেট প্রকাশিত হয়নি। আজকে সেই মামলার পূর্ণাঙ্গ রায় হলো। এই রায় অনুযায়ী জনাব আসলাম চৌধুরীকে আমাদের সর্বোচ্চ আদালত অযোগ্য ঘোষণা করেছেন, অর্থাৎ তিনি ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এই ঋণ খেলাপি হিসেবে যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এই জন্য আজকে তার প্রার্থিতাকে বাতিল করে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই আসনে আর কোনো গেজেট প্রকাশিত হবে না, ইলেকশন গেজেট প্রকাশিত হবে না। পরবর্তীতে কি হবে, এই প্রেক্ষিতে মাননীয় আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায়ে দিক নির্দেশনা দিবেন। এরই আলোকে নির্বাচন কমিশনার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে সাধারণত দেখা যায় যদি কোনো আসনে প্রধানতম যিনি থাকেন তিনি অযোগ্য হয়ে যান, তাহলে দ্বিতীয় প্রধানতম যিনি থাকেন তিনিই পরবর্তীতে যোগ্য হিসেবে বিবেচিত হন। জনাব আনোয়ার সিদ্দিক তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। যিনি প্রথম সর্বোচ্চ ভোট পেয়েছিলেন তার প্রার্থিতা যেহেতু অবৈধ ঘোষণা হয়ে গেছে, সুতরাং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব আনোয়ার সিদ্দিক। তার ব্যাপারে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিবে বলে আমরা প্রত্যাশা করি। আর এই ব্যাপারটিতে পরিপূর্ণ নির্দেশনার জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা মনে করি দিস ইজ এ গুড স্টেপ। লোন ডিফালকেশন যে বা যারাই করবে না কেন, যে দলেরই হন না কেন, যে পলিটিক্যাল পার্টিরই হন না কেন, বাংলাদেশের আইন এটিকে ডিসকোয়ালিফাইড করে দিয়েছে। ইলেকশন করার ক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন, ইলেকশন করার পরে এমপি থাকার ক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন। অর্থাৎ কেউ যদি ইলেকশন করেও ফেলেন, পরবর্তীতে তিনি লোন ডিফল্ট করেন, তাহলে তিনি এমপি হিসেবেও থাকতে পারবেন না। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 66-এ এই বিধান আছে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8 অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের এই দিন ধার্য করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এর আগে 14 মে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ইনুর বিরুদ্ধে মামলায় মোট 8টি অভিযোগ আনা হয়েছে। চট্টগ্রাম 4 আসনের আসলাম চৌধুরী এমপির প্রার্থিতা বাতিল নিয়ে আপিল বিভাগের রায় নিয়ে ব্রিফ করছেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। এবং আদালতের 3রা ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশে যখন লিভ গ্র্যান্ট করে, তখন আদালত বলেছিল যদি আসলাম চৌধুরী নির্বাচিত হন তাহলে সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কোনো গেজেট প্রকাশিত হবে না। আপনারা জানেন যে আমাদের জাতীয় সংসদ সরাসরি নির্বাচনের মাধ্যমে 300 আসন নির্বাচন হয়। সেখানে 2টি আসনে আদালতের এমন নির্দেশনা ছিল
দুটি চট্টগ্রামের, একটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেটি আজকে চূড়ান্ত নিষ্পত্তি হলো, আরেকটি হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পেন্ডিং, যেটা শুনানি চলছে। এখানে যে বিষয়টি এসেছিল আপনারা নিশ্চয়ই মনে আছে, 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে ওই আসনে জামাতের যিনি প্রার্থী ছিলেন তার নাম হচ্ছে জনাব আনোয়ার সিদ্দিকী। তিনি অভিযোগ তুললেন জনাব আসলাম চৌধুরী, যিনি দীর্ঘদিন প্রায় 9 বছরের মতো তিনি বিনা বিচারে কারাগারে আটক ছিলেন। আপনারা সবাই জানেন যে জনাব আসলাম চৌধুরী তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, কিন্তু বিগত ফ্যাসিবাদ আমলে দীর্ঘদিন পর্যন্ত প্রায় 9 বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন। তার বক্তব্য অনুযায়ী তিনি কারাগারে থাকা অবস্থায় তার পরিবার, তার ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে এবং 5ই আগস্টের পরে তিনি তার ব্যবসা বাণিজ্যে যখন পুনরায় মনোনিবেশ করেছেন, এমন একটি সময় নির্বাচনের কাছাকাছি সময় এসেছে। তিনি আদালত কর্তৃক আদালতের আদেশে তার যে আমাদের আইন অনুযায়ী কোনো ব্যক্তি ঋণ খেলাপি হলে নির্বাচনে প্রার্থী হতে পারেন না সম্পর্কিত যে বিধান, সেটি আদালতের নির্দেশে স্থগিত ছিল এবং সে কারণে তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্তৃক তার মনোনয়নপত্র বৈধ হয়েছিল। পরবর্তীতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন, সে আপিলেও তার প্রার্থিতা বৈধতা পেয়েছে, জনাব আসলাম চৌধুরী বৈধ হয়েছেন। তার বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিকী হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন। রিট পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। অর্থাৎ তিনি নির্বাচন করার জন্যে নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে 3টি ধাপ অতিক্রম করেছিলেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন। সেটা নির্বাচনের আগেই বলেছি, সে 3রা ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লিভ গ্রান্ট করেন এবং লিভ গ্রান্ট করেন যে প্রকৃতপক্ষে জনাব আসলাম চৌধুরী যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেদিন তিনি কি ঋণখেলাপি ছিলেন কি ছিলেন না এই বিষয়টি বিবেচনা করার জন্য। এক, দ্বিতীয়ত হচ্ছে জনাব আসলাম চৌধুরী সংশ্লিষ্ট সময়ে মনোনয়নপত্র জমাদানের সময়ে তিনি যে আর্থিক প্রতিষ্ঠানের যে কোম্পানির গ্যারান্টার ছিলেন সেই হিসেবে তিনি দায়ী হবেন কিনা। তৃতীয় হচ্ছে যে কোম্পানির কথা বলা হয়েছে সেই কোম্পানির সমস্ত আদেশ হাইকোর্টের আদেশে সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল। তো এই সমস্ত বিষয়গুলো, আইনি বিষয়গুলো যখন উপস্থাপন করা হয় আদালতের অধিকতর শুনানির জন্য আমরা যেটা আইনের ভাষায় বলি লিভ গ্রান্ট করেছিলেন এবং আপিল হিসেবে শুনানির জন্য, যার মাধ্যমে আজকে চূড়ান্ত রায় হয়েছিল। চট্টগ্রাম 4-এর আসলাম চৌধুরী এমপি প্রার্থিতা বাতিল নিয়ে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। উত্তরাঞ্চলের নদ নদীর পানিতে প্লাবিত লোকালয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারির চর ধাওরার কুটি এলাকায় দুধকুমার নদের ভাঙনে বিলীন হয়ে গেছে 23টি বাড়ি। কুড়িগ্রামে দুধকুমারের পানি বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে পড়েছে নদী তীরের মানুষ। ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাগট, তিস্তা, করতোয়া এবং সিরাজগঞ্জের যমুনা নদীতেও। এতে বিলীন হয়ে গেছে আবাদি জমি, বসতভিটা সহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। জানায় আগামী 48 ঘন্টায় আবারও পানি বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে তিস্তার পানি। भूल जाओ बोरिंग ब्रेक, लाइफ के दाओ ऑन ट्रैक, मूवी नाइट बाद दते वाइब हो कापे it's a noodles spark our fest, got noodles amazing taste, it's a noodles enjoy the best, let's vibe it's a noodles spark our fest, got noodles amazing taste, it's a noodles। দর্শক, এই মুহূর্তে পানি বৃদ্ধি এবং ভাঙনের খবর জানাতে নীলফামারী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রায়হান সুবক্তকিন। রায়হান।
এখানে পানি হঠাৎ করে যে উজানের ঢল নেমেছিল তিস্তায়, এবং তারপরে কিন্তু গতকাল সারাদিন ধরে পানি নেমেছে। আজকে সকালবেলাতেও কিন্তু 30 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল তিস্তার ডালিয়া পয়েন্ট ব্যারেজ পয়েন্টে। তবে এই মুহূর্তে কিন্তু সকাল 6টা থেকে 9টার মধ্যেই 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি বাড়ার কিন্তু আশঙ্কা রয়েছে, কারণ উজানে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিপাতের ফলে এখানে বন্যা পরিস্থিতিটা আরো অবনতি ঘটবে। কিন্তু এর পাশাপাশি যেটা হয়েছে, এই দ্রুত পানি ওঠা এবং পানি নামাকে কেন্দ্র করে নীলফামারীর 4টি জায়গায় 22পুকুর, ভেন্ডাবাড়ি, পূর্ব সাতনাই, পূর্ব চরখড়িবাড়ি এসব এলাকায় কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা জিও ব্যাগ দিয়ে তারা কিন্তু এসব মেরামতের চেষ্টা করছে। মোটামুটি পানি বারবার এই আশঙ্কাকে কেন্দ্র করেই কিন্তু এই তীব্র আশঙ্কা নিয়ে, মানে বন্যার আশঙ্কা নিয়ে বাস করছে এখানকার মানুষেরা। মূর্ছনা এই ছিল হচ্ছে এখানকার বন্যার খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রায়হান সুবক্তকিন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে নীলফামারী থেকে।